আজকে হলো 26 তারিখ। আমি আর মা খাওয়া দাওয়া করে বেরোলাম, যাচ্ছি হসপিটালে। দেখি আজকে বাস বা অটো কি পাই। অটো ধরতে হলে তো আবার বেশ খানিকটা হাঁটতে হবে, যদি এখান থেকে বাস পাই তাহলে সুবিধা হবে। দেখি পাই কি না। আমরা শিয়ালদা নেমে গেছি আর এখন সেফটি পিনের দোকান খুঁজছি। মার শাড়িতে সেফটি পিন লাগবে, তো সেই দোকানই খুঁজছি। খুঁজতে খুঁজতে অনেকটা চলে এসেছে। এদিকে নেই তো মা দোকান, ওই সামনে আছে নাকি? এদিকে তো দোকান নেই। ওই তো বড়টা নেই দাদা, যা পাচ্ছ তাই নিয়ে নাও আপাতত। এখানে বড় সেফটি পিন পাও নাকি দেখো। কোন বাজারে যে মা নিয়ে এসেছে কে জানে। এবার আমরা চলে এসেছি হসপিটালে। মা অফিসিয়াল কাজের জন্য পাশের বিল্ডিং এ গেল আর আমি এখন উপরে যাচ্ছি বাবার কাছে। নিয়ে নেবো দাদা। আমি আর মা ক্যান্টিনে এসেছি খাওয়ার জন্য। সকালবেলায় কাকার ঘর থেকে খেয়ে এসেছি, কিন্তু আজকে কখন ঘরে যাব তার কোনো ঠিক নেই, তাই আবার আমরা ক্যান্টিনে এলাম। হ্যাঁ, আমিও ভাতই নিয়ে আসছি। আমরা দুজন এখন খাবার খাবো। এই ক্যান্টিন হলো সেই ক্যান্টিন যেখানে আমার ব্যাগ রেখে গেছিলাম না মা? ভাগ্যিস এখানে রেখে গেছিলাম, তাই ব্যাগটা পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাইরে খেতে গেলে পেতাম না কখনোই, সত্যিই তাই। খাওয়া দাওয়া হলো, তবে যে দাদাটা আমার পার্স পেয়েছিলেন উনি আমাকে প্রথমে চিনতে পারেননি। সেদিন মুখটা শুকিয়ে গেছিল, হাসি খুশি ছিলাম না, সেই জন্য বুঝতে পারেননি। আজকে আমি ওনাকে দেখে হাসছি তো উনি আমাকে চিনতে পারেননি, মাকে দেখে চিনতে পেরেছেন। তো এখন যাচ্ছি আবার ওদিকে। কখন যে বাবাকে শিফট করবে, বাবা অ্যাকচুয়ালি আইসিইউতে ছিল, তো আজকে বাবাকে জেনারেলে শিফট করা হবে। কখন শিফট করবে জানি না, সেই জন্যেই দুপুরে কিছু খেয়ে নিলাম। আমরা রোজ খেয়েই আসি, ক্যান্টিনে আমরা খাই না, তবে আজকে মায়ের খিদে পেয়ে গেছিলো তাই দুজনাই অল্প অল্প করে খেয়ে নিলাম। মা তো পুরোটা ভাত খেতেও পারেনি, তবুও মা বললো ভাতই খাই, তাই ভাতই খেয়ে নিলাম। তো এখন আবার চলে এসেছি, দেখি কখন ওনারা ডাকেন। বসে থাকা ছাড়া তো কোনো উপায় নেই, শুধু বসে থাকাই কাজ এখানে, আর কোনো কাজ নেই। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে দুদিকের সমান সহযোগিতার প্রয়োজন হয়। একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কই আছে, যদি দুদিকের সমান সহযোগিতা নাও থাকে, একটা যদি একটু ডিসব্যালেন্সও হয়ে যায়, তবুও সেই সম্পর্কটা টিকে থাকে। হয়তো সেই স্ত্রী তার স্বামীর কথা ভেবে টিকিয়ে রাখে বা তার বাচ্চার কথা ভেবে টিকিয়ে রাখে, ঠিক একই রকম একজন স্বামীর ক্ষেত্রেও তাই হতে পারে। তবে আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমি আমার মাকে দেখেছি বাবার জন্যে অক্লান্ত পরিশ্রম করতে। সত্যি বলছি, আমার মার রাতে ঘুম হয় না। এমনিতেই আমার মার না ঘুমানোর পর যদি ঘুমটা ভেঙে যায় আর রাতে ঘুম আসে না। আর সেই ছোটোবেলা থেকেই দেখছি মা যখনই হসপিটালে আসছে, যখনই কোথাও বসছে, এভাবেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। আর এটা দেখে একটা মেয়ে হিসাবে আমার যে ভেতরে কেমন লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু তবুও কখনো কখনো না এই মানুষটা তার যোগ্য সম্মানটা পায় না। তবে এর জন্যে মাই দায়ী, কারণ মা কখনো নিজের জায়গাটা বুঝে নিতে পারেনি। ছোটোবেলা থেকেই পারিবারিক অশান্তির মধ্যে বড় হয়েছি। বড় হয়েও এখনও, বিয়ের পরেও মা বাবার অশান্তি দেখতে হয়। বাবা এখনও মাকে মাঝে মধ্যে বলে, আমি অসুস্থ হলে তোমাকে আমাকে দেখতে হবে না। যখন অসুস্থ হয়ে হসপিটালে আসেন তখন মাই ভরসা, আর যখন সুস্থ হয়ে বাড়িতে যান তখন নিজেই রাজা। এই রকমই চলছে। বাবাকে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে নিয়ে আসা হয়েছে, মানে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়ে গেছে। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনও বেরোবো না। এখনও মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরেই যাব, কারণ রাত্রে বাবার কাছে আয়া রাখতে হবে। এর আগে না বলে গেলেই হয়ে যেত, কিন্তু এবার বলছেন যে না, আপনাদের কথা বলতে হবে। তো দেখি ওনারা কখন আসেন, কখন আসবেন কোনো ঠিক নেই। বললেন 8টার আগে আসবেন, তো ওনাদের সঙ্গে কথা বলবো, তারপরেই হসপিটাল থেকে বেরোবো। আজকে ভেবেছিলাম ব্যারাকপুরে পিসির বাড়িতে যাব, তো
আজকে যে বাবাকে এখানে শিফট করা হবে সেটা তো আমরা জানতাম না, এখানে আসার পর জেনেছি। তো সেই জন্য আর পিসি বাড়ি যাওয়া হয়নি, আবার কাকার বাড়িতেই ফিরে যাব, কারণ কাকার বাড়িটা কাছে হবে, কালকে আবার আসতে হবে যেহেতু। কটায় আসবে বলেছে? 7:30 পরে। 7:30 পরে? 7:30 পরে। মা বলছে যে বাবার একটা ডকুমেন্টস প্রিন্ট আউট বের করার আছে, তো এখন বাইরে গিয়ে আমরা ওই প্রিন্ট আউটটা বের করে নিয়ে আসি, কারণ এখন ওই 6টা 10-15 মতো বাজে, অনেকক্ষণ বসে থাকতে হবে। তো তার থেকে প্রিন্ট আউটটা বের করে আনলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। ওটা কি আবার সাবমিট করতে হবে? চলে কালকে ডাক্তারবাবুকে দিয়ে সাইন করাতে হবে। শুধু যে হসপিটালের দায়িত্ব আমার মাকে পালন করতে হয় তা কিন্তু না, যে কোনো অফিসিয়াল কাগজপত্র সমস্ত কিছুই আমার মাকে ঠিকঠাক করে রাখতে হয়। আর এটা বাবা অসুস্থ হওয়ার পর নয়, অসুস্থ হওয়ার আগে থেকেই ছোট থেকে ছোট ডকুমেন্টস মাই গুছিয়ে রাখবে। আর যদি সেই ডকুমেন্টসটা না পাওয়া যায় তারপর বাবার চিৎকার চেঁচামেচি শুরু হবে। সত্যি বলছি, আমার মা কি করে এতটা ম্যানেজ করে আমি জানি না। আমার মায়ের জায়গায় আমি থাকলে আমি কোনো দিনই পারবো না। একটা মানুষকে যদি একসাথে অনেক কাজ করতে হয় তাহলে সেই মানুষটা কিন্তু কখনোই কোনো কাজ গুছিয়ে করতে পারবে না। স্বাভাবিক, আমার মাও ডকুমেন্টস এদিকে ওদিকে রেখে দিত, আর বাবা যখন চাইতো তখন মা সেই সময়ে দিতে পারতো না, মাকে খুঁজতে হতো। বাবা বলতো তুমি কোনোদিনও কোনো জিনিস গুছিয়ে রাখতে পারো না, প্রায়শই বাবার মুখে এই কথাটা শুনতাম। কিন্তু তা সত্ত্বেও বাবা কখনো সেই কাজগুলো করতো না, মায়ের ওপরেই নির্ভরশীল ছিল। যদিও এখন বাবা সেই কাজকর্মগুলো করার মতন পরিস্থিতিতে একদমই নেই, কিন্তু যখন বাবা সুস্থ ছিলেন তখনও বাবা কখনো সেই কাজগুলো করতেন না। মানে আমার বাবা সারা জীবনই ঘরের কাজে একটু বেশি উদাসীন, বাইরের কোনো কাজ হলে সেই কাজগুলো আমার বাবা অনেক বেশি করতে পারেন। তো যাই হোক, প্রত্যেকের জীবন বাঁচার ধরন আলাদা হয়, আমার বাবারও জীবন বাঁচার ধরনটা একটু আলাদা। আজ বাবা অসুস্থ হয়েছে বলে মা যে বাবার এত কেয়ার করছে তা কিন্তু না। আগাগোড়াই দেখে এসেছি মা বাবার খুব কেয়ার করে। বাবা ঘুম থেকে ওঠার আগে আমার মায়ের রান্না হয়ে যায়, কিন্তু আমার বাবা ঘুম থেকে উঠতেই চাইতো না। সুগারের পেশেন্ট সকালবেলায় যে উঠে একটু হাঁটবেন সেগুলো উনি একদমই করতে চাইতেন না, মানে নিজের শারীরিক বিষয়েও উনি উদাসীন। মা যদি 2বার থেকে 3বার বাবাকে খাওয়ার কথা বলতো তাও বাবা রেগে যেত। মার নিজের হাঁটু ব্যথা, তাও বাবাকে বলতো চলো আমিও তোমার সাথে হাঁটতে যাব, তাও বাবা কখনো হাঁটতে যেতে চাইতো না। ছোট থেকেই দেখেছি আমার বাবা বর্তমানে বাঁচতে পছন্দ করেন, ভবিষ্যৎ চিন্তা উনি একটু কমই করতেন। তবে হসপিটাল বেডে শুয়ে বাবা যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোতে আরও বেশি আমাদের কষ্ট দিচ্ছে। যেদিন আমি আর আমার বর বাবাকে দেখতে এসেছিলাম সেদিন বাবা খুব কান্নাকাটি করছিল। মাকে বলছিল যদি আমি তোমার একটু কথা শুনতাম তাহলে আজ আমি এখানে থাকতাম না। আমার মেয়ে আমাকে কতবার করে বুঝিয়েছে, আমি আমার মেয়ের কথাও শুনিনি। জানো তো, আমাদের রিলেটিভদের মধ্যে গ্রামের মানুষও অনেকেই জানে আমার বাবা আমার কথা শোনে, কিন্তু বিশ্বাস করো আমার বাবা কখনো আমার কথাও শোনেনি। কিছু মানুষ থাকে যারা সবসময় অন্যের মধ্যে শান্তি খুঁজে বেড়ায়, অন্যকে খুশি করে নিজে শান্তি পায়। কখনোই অন্যকে খুশি করে নিজে শান্তি পাওয়া যায় না। আমরা আমাদের সামনের মানুষটাকে ততক্ষণই খুশি রাখতে পারি যতক্ষণ আমরা সেই মানুষটার মনের মতন কোনো কাজ করতে পারি। কিন্তু আমরা যারা অন্যের জন্য কাজ করি তারা কখনোই 100% এটা বলতে পারবো না যে আমরা সামনের মানুষটার কাছে কিছুই আশা করি না। ধন সম্পত্তি টাকা পয়সা নাই বা আশা করতে পারি, কিন্তু ন্যূনতম একটু ভালো ব্যবহার কিন্তু আমরা মনে মনে সবাই আশা করি। আর সেটাও যখন আমরা পাই না তখন কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগে। আমরা এখন একটু স্মার্টে যাব, আমার মায়ের কয়েকদিন ধরে মাথা ঘোরাচ্ছে, তো মায়ের জন্য নেব খেজুর। তো বলছি খেজুরটা একবারে নিয়ে তারপরে হসপিটালে যাই, এখন অনেকটা সময় আছে হাতে। তোমরা নিশ্চয়ই ভাবছো অমৃতা এত জ্ঞানের কথা কেন বলছে। না গো, জ্ঞানের কথা বলছি না। আমি সবসময় বলি আমি আমার মা বাবার জীবন থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু উপলব্ধি করেছি। সবসময় বিষয়গুলো আমার সঙ্গেই ঘটবে এমনটা নয়, সামনের মানুষটার সঙ্গে যে জিনিসটা ঘটছে সেটা দেখেও আমরা অনেক শিক্ষা নিতে পারি। আর আমার মা বাবার জীবন থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। এই যে তোমরা মাঝে মধ্যে বলো না যে তুমি একা থাকো, কারোর সঙ্গে মিশতে পারো না, এটা একদমই ভুল ধারণা। আমি যেহেতু আমার মা বাবার সন্তান, তো ওনাদের গুণও আমার মধ্যে কিছু থাকবে। ছোটোবেলা থেকেই আমি ভীষণ মিশুকে মেয়ে, সবার সঙ্গে মিশতে, সবার সঙ্গে সময় কাটাতে, হই হুল্লোড় করতে আমি ভীষণ পছন্দ করি, এখনও পছন্দ করি। তবে এখন একটু ভয় লাগে, নিজের সঙ্গেও অনেক কিছু ঘটেছে, সেই সাথে মা বাবার সঙ্গেও অনেক কিছু ঘটতে দেখেছি। তো সেই জন্য সামনের মানুষটাকে বিশ্বাস করতে সত্যিই একটু ভয় লাগে।
কে জানে সেই সামনের মানুষটা আমি যতটা মন থেকে মিশছি সে আমার সঙ্গে ততটা মন থেকে নাও মিশতে পারে। আজকে তোমাদের এতগুলো কথা কেন বললাম জানো? আমার বাবার মতন অনেক বাবা আছে, আর আমার মায়ের মতনও অনেক মায়েরা আছে, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ওই মানুষটার কথাই ভেবে যায়, কিন্তু সেই যোগ্য সম্মানটুকু সেই দিন শেষে সেই সময়টায় দেয় যে সময়টাতে আর কিছু করার থাকে না। তো তোমাদের বাড়িতে যদি এমন মানুষ থেকে থাকে তাদেরকে একবার বুঝিয়ে বলো যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আর ফিরে আসবে না। আর তার থেকেও বড় কথা, পরিবারের থেকে আপন কোনো বন্ধুবান্ধবই হয় না, দিন শেষে সেই পরিবারই পাশে থাকে, আর কেউ থাকে না। তো আমরা বাইরের কাজকর্ম সেরে এখন একটু ক্যান্টিনের দিকে এলাম, এখন একটু চা খাবো। তবে মা চা খায় না, মা খায় কফি। ঘরে থাকলে মা লিকার চা খায়, কিন্তু হসপিটালের চাটা মায়ের পছন্দ না, সেই জন্য মায়ের জন্য কফিই নিই, তবে আমি চাটাই খাই। সব দিকের গেট তালা দিয়ে দিয়েছে, ওই একটা গেট খোলা আছে। এখন আমরা যাই ভেতরে, দেখি যাদের আসার কথা আছে ওনারা এসেছেন কি না। বেশ খানিকটা রাতও হয়ে গেছে। মা বাবার কাছে গেছে, আর আমি আবার একটু বাইরে যাচ্ছি একটা গ্লাস আর চামচ কেনার জন্যে। ভেবেছিলাম আজকে লাগবে না, কালকে বাড়ি থেকে নিয়ে আসবো, কিন্তু এখন আবার লাগবে, তাই নিয়ে আসি। ছোটবেলা থেকেই না আমি ভীষণ ভীতু একটা মেয়ে, ঘরে একা যেতে পারতাম না, মানে লাইট জ্বালানো থাকলেও না কাউকে পেছন পেছন যেতে হতো। আর আজকে যখন এই ফাঁকা হসপিটালে লিফটে একা নামছিলাম, তখন ভাবছিলাম এই লিফটে করে সারাদিনে না জানি কত ডেড বডি নামানো হয়, আর সেই লিফটে আমি একা নামছি, সেই সাথে হসপিটাল চত্বরও ফাঁকা হয়ে গেছে, লোকজন নেই বললেই চলে। ওই কয়েকজন নিচের দিকে শুয়ে আছেন যাদের পেশেন্ট ভর্তি আছে। তবে এখন আর আগের মতন ভয় লাগে না, পরিস্থিতির সাথে সবটাই মানিয়ে নিতে শিখেছি। ওই যে যবে থেকে বাড়ি থেকে বেরিয়েছি তবে থেকে আস্তে আস্তে পরিস্থিতির সাথে আপোষ করে নিয়েছি। তবে এটা একদিন দুদিনে হয়নি, বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এখনও ভয় লাগে, তবে ভয় লাগলেও কিছুক্ষণ পরে আবার সেই ভয়টাকে জয় করতে পারি, কারণ তাছাড়া তো আর কোনো উপায় থাকে না। তবে মাঝে মধ্যে বাবার উপরে ভীষণ দুঃখ হয় জানো তো। বাবা যে এই প্রথম অসুস্থ হয়েছেন তা কিন্তু নয়, বাবাকে নিয়ে বেশ কয়েকবার বিভিন্ন কারণে হসপিটালে আসতে হয়েছে, দিনের পর দিন মাসের পর মাস মাকে থাকতে হয়েছে। যখন আমি বিএড করছিলাম আর যখন আমার পরীক্ষা চলছিল, ঠিক সেই পরীক্ষার মধ্যে আমার বাবার পায়ে একটা অপারেশন হয়। আমার বাবার পায়ের ছোট আঙুলটাতে ইনফেকশন হয়, আর ইনফেকশনের জন্য বাবার আঙুলটা একদমই খারাপ হয়ে গেছিলো, সেটাকে কেটে বাদ দিতে হয়েছিল। সেই অঙ্গটা চলে যাওয়ার পরেও আমার বাবার কখনো এটা মনে হয়নি এবার আমার শরীরটাকে একটু ঠিক রাখতে হবে। না জানি এরকম কত ছোটোখাটো ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু বাবা তারপরেও না নিজের শরীরের প্রতি এতটা উদাসীন কেন যে হন, এটাতে সত্যিই খুব দুঃখ লাগে। কারণ উনি যখন উদাসীন হন তখন তো পুরো পরিবারটাকেই ভুগতে হয়, উনি তো একা ভোগ করেন না। না, এখন চামচের গ্লাসটা দিয়ে আসি বাবাকে। আজকের মতো আমাদের হসপিটালের কাজ হলো, এবার আমরা হসপিটাল থেকে বেরোবো। আর কোনো কাজ আছে না, এবার কাকার ঘরের দিকে যাব। আর শরীর চলছে না, না আমার মায়ের চলছে না আমার চলছে। সারাদিনে হসপিটাল চত্বরে যে কত লোক ঘোরাঘুরি করে, এখন পুরো চুপচাপ হয়ে গেছে, সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, যারা থাকার মতন তারা আছে। আমরাও এখন বেরোচ্ছি, যাই এখন অটো স্ট্যান্ডের দিকে, তারপর অটো ধরে টুকটুক করে যাব। প্ল্যান করেছিলাম পিসি বাড়িতে যাব, যাচ্ছি আবার কাকার বাড়ি। কাকিমাকে আবার ফোন করে বলেছি না তোমাদের ওখানেই আমরা আবার আসছি, তাই না? ওঠো তুমি, আমি আছি। দিদি টাকাটা নেবেন দাদা।
আমরা চলে এসেছি ঘরে। বাপরে বাপ, কালকে ঘরে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। কালকে ঘরে এসে তো দুজনাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, সারা দিন যা ধকল গেছে, কিছুই না, ওখানে বসে থাকতে থাকতেই না ক্লান্ত হয়ে যায় মানুষ। তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলায় উঠে স্নান দান হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে। ভেবেছিলাম আজকে আমি একা যাব, তো মা বলছে আজকে মাও যাবে, যেহেতু কালকেই বাবাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছে। তো মা বলছে আমিও আজকে যাই, কারণ একসঙ্গে দুজনা গিয়ে বসে থেকে তো কোনো লাভ নেই, দুজনারই শরীর খারাপ করছে, দুজনাই সেই সারাদিন বসে থাকছি। ওর থেকে একজন ভাবছি সকালে যাব, একজন বিকালে যাব, এভাবেই যাব, না হলে শরীর থাকবে না। ওদিকে তো তোমাদের বললাম যে আমার দাদা বৌদি ভাইপো তিনজনারই শরীর খারাপ হয়ে গেছে। তো সবার শরীর খারাপ হলে তখন কে কাকে দেখবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আজকেও যখন মা বলছে তখন আজকে যাক মা। জানি না কেমন ব্লগ করছি আমি, সত্যি কথা বলতে ব্লগ করার মতন পরিস্থিতি নেই, তবুও আমি চেষ্টা করি, কারণ এই একটা জায়গায় আছে যেটা আমার সবথেকে ভালো লাগার জায়গা। আমি তোমাদের সঙ্গে কথা বললে অনেকটা ভালো থাকি, বিশেষ করে ক্যামেরার সঙ্গে কথা বললে আমি অনেকটা ভালো থাকি। আমার মনের দিক থেকে আমি খুব শান্তিতে থাকি। যবে থেকে আমি এই জয়মৃতটাকে ক্রিয়েট করেছি তবে থেকে সত্যিই আমি খুব ভালো আছি। হ্যাঁ, কিছু নেগেটিভ কমেন্ট আসে, যারা হয়তো সেই সিচুয়েশনগুলো বুঝতে চায় না, যারা আমাকে অত্যন্ত খারাপ মেয়ে ভাবে, তাতে আমার কিছু খারাপ লাগে না, কারণ আমি সবসময় বলি যারা আমার কাছের মানুষ তারাই আমাকে কখনো চিনতে পারেনি। তো যারা তোমরা আমাকে চেনো না, শুধুমাত্র ভিডিওর মাধ্যমে চেনো, তারা আমাকে কি বলছো সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে। তো ঠিক আছে, একটা মানুষকে যদি 10-15 মিনিট দেখে তোমরা জাজ করতে পারো, এটা তোমাদের মহৎ গুণই অবশ্যই। আর একটা মানুষকে তোমরা এতদিন দেখছো, তারপরেও হঠাৎ করে দুম করে এমন কিছু কথা বলো তোমরা, অদ্ভুত লাগে আমার সত্যি। সেই সব মানুষদের কমেন্টসগুলো পড়ে আমার সত্যিই অদ্ভুত লাগে। জানি ব্লগগুলো দিতে দেরি হয়ে যায়, কিন্তু যে ব্লগগুলো দিচ্ছি সেই ব্লগগুলোতে যে ধরনের কমেন্টসগুলো আসে, এখন আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ওই কমেন্টসগুলো পড়ি না, কোথাও না কোথাও আমার একটু হলেও মনের মধ্যে হয় যে মানুষ আমাকে এরকম বলছে, আদৌ কি আমি এরকম? তারপর আবার ভাবি না, ঠিক আছে, যার যেটা মনে হচ্ছে সে সেটা বলুক, আমার পরিস্থিতি শুধুমাত্র আমিই জানি। তবে জানি না এই ব্লগটা এখানে শেষ করলে ঠিক হবে না ভুল হবে, কতটুকু কি শ্যুট করেছি আমি কিচ্ছু জানি না। তবে আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে এরপর যাওয়ার পরে যতটুকু যা শ্যুট করতে পারবো অবশ্যই করব। তবে আপাতত তোমরা সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।